সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, এই মাসের থিম ডায়লগ আমরা অনেকবার বলেছি এবং অনেকবার তোমাদের সাথে আলোচনাও করেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি এই মাসের থিম ডায়লগ হচ্ছে পিতামাতা ও শিক্ষকের প্রতি দায়িত্ব কর্তব্য। প্রিয় শিক্ষার্থী, পিতামাতার উপর যে সন্তানের দায়িত্ব কর্তব্য তা একেবারে আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, এবং সে দায়িত্ব কর্তব্য যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে অর্থাৎ আমাদের পিতামাতার কথা শুনে হোক, আর সেবা করে হোক, কিংবা ভালো আচার আচরণ করে হোক, আমরা যদি পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে আমাদেরকে ইহকালীন মুক্তি এবং পরকালীন শান্তি আল্লাহ পাক রাব্বুল আলামিন দান করবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও জানি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এগুলোও আমরা জানি। যাই হোক, আমরা এ সম্পর্কে অনেক কথাই বলেছি, শুধু এতটুকু বলছি যে দেখো, আল্লাহ পাক রাব্বুল আলামিন একেবারে স্পষ্টভাবে বলেই দিয়েছেন যে মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। যাই হোক, আমরা এখন যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করি, আমরা যে ইহকালীন জীবনে আমরা খারাপ আচরণ করছি, কিন্তু পরকালীন যে জীবন সেটা হচ্ছে কি অনন্তকাল। সেই অনন্তকালের জীবনে আমরা কিন্তু কেউ ছাড় পাবো না। সেই অনন্তকাল জীবনটা হচ্ছে এমন একটা জীবন যেখানে কোনো মানুষকেই ছাড় দেওয়া হবে না। তোমার বিরুদ্ধে তোমার হাত, পা, চোখ, কান, নাক, মুখ, তারপরে তোমার গায়ের চামড়া সব কিছুই সাক্ষী দিবে। তাহলে আমরা সেই অনন্ত জীবনে যেন আমরা শান্তিতে থাকতে পারি, তার জন্য হলো আসো আমরা সবাই পিতামাতা ও আমাদের গুরুজনদের সাথে সুন্দর আচার ব্যবহারের মাধ্যমে, ওনাদের কথা রাখার মাধ্যমে আমরা যেন ওনাদের সন্তুষ্ট অর্জন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমি আর কথা বাড়াচ্ছি না। তোমাদের অনেকের অনুরোধে আমি আজকে আবার পত্র রিভিশন করছি। আমি আজকে তোমাদের শিডিউলে দিয়েছিলাম, শিডিউলে তোমাদের ছিল 1, 2 আর 5 নম্বর পত্র। আমি তোমাদের অনেকের শুধু অনুরোধে আমি আবারও এটাকে রিভিশন করছি। আমরা জানি যে 1 নম্বর ইনশাআল্লাহ আমরা পারবো, 2 নম্বরও পারবো, কিন্তু আমরা সবচেয়ে ধরা খেয়ে যাচ্ছি যে বৃক্ষরোপণের সপ্তাহ পালন সম্পর্কে। যাই হোক, তোমরা অবশ্যই একটু ভালো করে দেখে নাও। আমরা প্রথমে কি করি, মার্জিন দিই। মার্জিন দিই। এখন দেখো, যখন আমরা মার্জিন দিচ্ছি, মার্জিনটা যেন অনেক সুন্দর হয়, অর্থাৎ খাতার ডেকোরেশন যেন সুন্দর হয়। আমি দেখিয়ে দিয়েছি তোমার খাতা যদি অন্তত বাম পেজ থেকে ডান পেজে যাবা, ডান পেজ থেকে পরের পেজে যাবে না, বাম পেজ থেকে ডান পেজে থেকে তুমি লেখা শুরু করবা। যাই হোক, প্রথমে তুমি তারিখ দিয়ে দাও। যদি তুমি মনে করো যে তোমার ঠিকানা দিবা, তো ঠিকানাও তুমি দিতে পারবা। তো ঠিকানা না দিলেও হবে, তুমি শুধু তারিখ দিয়ে দাও। তারিখ আজকে কত তারিখ বলো? আজকে 17 তারিখ, 8 মাস 21 ইং। ঠিক আছে, তুমি যার কাছে লিখবা তাকে তুমি দিয়ে দাও প্রিয় অনিক। অর্থাৎ মনে করো তুমি শফিক, তুমি অনিকের কাছে লিখছো। তাহলে আর কথা না বলেই আমরা শুরু করে দিচ্ছি। প্রত্যেকটা লাইন তোমাকে মার্জিন থেকেই শুরু করতে হবে। সেটা যখন শেষ হয়ে যাবে, যেখানেই শেষ হোক, তোমাকে আবার মার্জিনে ফিরে আসতে হবে। ঠিক আছে, প্রথমে দাও আসসালামু আলাইকুম। দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পত্র। কি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তোমার বন্ধুর কাছে পত্র লিখো। আমি কিন্তু এটা এর আগেও পড়িয়েছি,
তারপরেও অনেকের অনুরোধে আবার আমি আজকে তোমাদেরকে এই ক্লাসটা রিভিশন করছি, ঠিক আছে? তাহলে আমি বলেছিলাম যে তুমি প্রথমে অবশ্যই সালাম দিবা, যে যার ধর্ম সেই অনুযায়ী তুমি প্রথমে সালাম দিবা। তারপরে কি লিখবা? আশা করি আল্লাহর রহমতে পরিবারের সকলকে নিয়ে তুমি ভালো আছো। আচ্ছা, ঠিক আছে? এতটুক তুমি প্রত্যেকটা পত্রতে উল্লেখ করতেই হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো, যেহেতু আমরা মুসলিম ধর্মের অনুসারী, সেহেতু আমাদেরকে এটা উল্লেখ না করলেই না, এটা আমাদেরকে উল্লেখ করতে হবে। তাহলে আমরা কি করছি? আমরা আগে কুশল বিনিময় করলাম, অর্থাৎ ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তারপরে লিখছি কি? আশা করি আল্লাহর রহমতে তোমাদের পরিবারের সকলকে নিয়ে তুমি ভালো আছো, ঠিক আছে? গতকাল তোমার পত্র পেয়েছি। তুমি যদি এটা মনে না করো তাও তুমি একটু এটা যদি না দাও তাও হবে, ঠিক আছে? তাহলে এটাকে কি করবা? মুছে দিবা। হয়তোবা তুমি ওর কাছে পত্র পাওনি, তুমি নিজেই লিখবা। তাহলে কি লিখবা? তুমি লিখবা, তোমাকে আজ একটি বিষয় সম্পর্কে ভালো আছো, তোমাকে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাতে চাই বা সচেতন করতে চাই কিংবা বলতে চাই। তাহলে সবচেয়ে যেটা আমাদের ভালো কথা সেটা হচ্ছে কি? সচেতন করতে চাই, ঠিক আছে? সচেতন করতে চাই, ঠিক আছে? সেই সচেতনের কথাটা হচ্ছে কি? আমাদের পরিবেশের বিপর্যয়, আমাদের পরিবেশের বিপর্যয়, ঠিক আছে? কারণ হচ্ছে যে কি? এর কারণ হচ্ছে যদি আমাদের পরিবেশের বিপর্যয়, কারণ বাংলাদেশ একটি ছোট্ট ভূখণ্ডের দেশ, বা আমাদের দেশ একটি ছোট্ট ভূখণ্ডের দেশ, এবং এখানে আয়তনের তুলনায় জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, বা বেশি তুমি লিখলেও হবে, ঠিক আছে? অনেক বেশি। তাহলে এরপরে তুমি লিখো যে সেই তুলনায় আমাদের দেশে বনভূমি একেবারেই কম, কি ঠিক না? সেই তুলনায় আমাদের দেশে বনভূমি থাকা
জন 25%, সেখানে আছে 17%। ঠিক আছে, এইভাবে তুমি লিখতে পারো যে আমাদের দেশে বনভূমি থাকা প্রয়োজন হচ্ছে 25%, সেখানে আছে 17%। তারপরেও প্রতিদিন আমাদের অনেক মানুষ নির্বিচারে গাছ কাটছে। যেভাবে গাছ কাটছে তার চাইতে অনেক বেশি বৃক্ষরোপণ করা প্রয়োজন ছিল, তারপরেও হচ্ছে কি বৃক্ষরোপণ করে না। এতে আমাদের কি হচ্ছে, পরিবেশের উপরে চাপ পড়ছে। আর পরিবেশের উপরে যখন হচ্ছে অধিক জনসংখ্যার চাহিদা পূরণের জন্য যখন নির্বিচারে গাছ কাটা হচ্ছে, অর্থাৎ ক্ষেত খামার করার জন্য বা ঘর বাড়ি করার জন্য কিংবা আসবাবপত্র বানানোর জন্য, তখন হচ্ছে কি পরিবেশের ভারসাম্য একেবারেই বিপর্যয় হয়ে যাচ্ছে। শুধু সেটাই না, এই বিপর্যয়ের কারণ হিসাবে আমাদের অন্যতম কারণ হচ্ছে যে আমাদের ওজোন স্তর নষ্ট হয়ে যাচ্ছে। আর ওজোন স্তর নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের যে নিম্নভূমিগুলো আছে সেই নিম্নভূমিগুলো প্লাবিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে তোমাকে তুলে ধরতে হবে। এছাড়াও তুমি আরও সুন্দর করে তুলে ধরতে পারো যে বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে বাংলাদেশের 8 ভাগের বেশি বনভূমি নেই, শুধুমাত্র 8 ভাগের কথা বলা হচ্ছে। যা আছে তাও আবার নির্বিচারে কর্তন করে উজাড় করে দেওয়া হচ্ছে। এর ফলে আমাদের মারাত্মক ক্ষতির মুখে সম্মুখীন হয়ে যাচ্ছি। বিশ্বব্যাপী পরিবেশ দূষণের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে এবং এর ধ্বংসাত্মক পরিবেশ বা ধ্বংসাত্মক প্রভাব বাংলাদেশের জন্য মহা বিপদ ডেকে আনছে। তুমি যেইভাবেই বলো না কেন, তোমাকে যে বৃক্ষরোপণ অর্থাৎ বৃক্ষ ছাড়া যে আমাদের জন্য একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে, সেই জিনিসটা তোমাকে সুন্দর করে এখানে তুলে ধরতে হবে। ঠিক আছে, এটা আমরা সকলে জানি। আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বৃক্ষরোপণের জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু আমরাই নিজেরা এখান থেকে সরে আসছি এবং বৃক্ষ কর্তনের উপরে আমরা জোর দিচ্ছি, কিন্তু বৃক্ষরোপণের উপরে নয়। তাহলে তোমার এলাকায় বা তোমার পরিচিত জনদের মধ্যে তোমাকে অবশ্যই এই বৃক্ষরোপণের উপরে প্রচার করতে হবে, তাহলে তোমার এলাকা বা তোমার পরিবেশ সুন্দর হবে। আজ আর নয়, তারপরে কি লিখবা, তোমার বাবা মা বা তোমার পরিবারের প্রতি আমার ভালোবাসা রইল, বা তোমার বাবা মার প্রতি আমার সালাম রইল, এবং তোমার ছোট ভাইয়ের প্রতি আমার ভালোবাসা রইল। ঠিক আছে, এই কথাগুলো বলে তুমি ইতি লিখবা। ইতি লিখে কি করবা, শেষ করে দিবা। ঠিক আছে, ইতি তোমার প্রিয় বন্ধু শফিক। লেখা যখন আমাদের শেষ হয়ে যাচ্ছে, আমাদের পত্র লেখার আর একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আমাদের বাকি আছে। আর এই গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে কি, ডাক টিকিট। যদি ডাক টিকিট আমাদের না থাকে, অর্থাৎ ডাক টিকিট না, যদি খাম আমাদের না থাকে, তাহলে পত্র আমাদের কি হবে না, গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ যেই পত্রের নাম ঠিকানা ঠিক থাকে না, সেই কোনো পত্র ধরা হয় না। তাহলে এটা কার কাছে যাবে? ঠিক আছে না? এর কারণে আমাদেরকে কি করতে হবে, আমাদের পত্রের খামটাকে অত্যন্ত সুন্দরভাবে লিখতে হবে। আমরা জানি যে এরকম একটা অংশ খাম হয়। এই খামে কি লিখতে হয়, এখানে ডাক টিকিট, অর্থাৎ প্রথমে লিখতে হয় ডাক টিকিট। ঠিক আছে, এইভাবে ঘিরে দিয়ে ডান পাশে, অর্থাৎ আমি দেখো এইভাবে লিখছি, সে হচ্ছে ডান পাশে প্রাপক আর হচ্ছে বাম পাশে হচ্ছে প্রেরক। দেখো আমরা প্রিয় কি লিখেছিলাম, অনিক। ঠিক আছে, এখানে তুমি অনিক লিখো, এখানে ঢাকা 1230। ঠিক আছে, তুমি যা লিখবা লিখো। আর এখানে লেখো, আমি কি বলছিলাম, তোমার প্রিয় বন্ধু শফিক, তাহলে এখানে শফিক লেখো। আর হচ্ছে কি, রাজশাহী 6000। ঠিক আছে, এরকম তোমাকে একটা খাম অবশ্যই লিখতে হবে। যদি তুমি পারো এখানে মোবাইল নাম্বার দিয়ে দাও,
এখন যেহেতু আধুনিক যুগ, মোবাইল নাম্বারটা আমাদের অনেক কিছু নির্ভর করে, তাহলে এখানে মোবাইল নাম্বারটাও তুমি দিয়ে দিতে পারো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে তুমি কি হোমওয়ার্ক করবা? আজকের হোমওয়ার্ক হচ্ছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা জানিয়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা জানিয়ে একটা পত্র লিখে তুমি অবশ্যই এটা কি করবা? হোয়াটসঅ্যাপে পোস্ট করবা। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, এসো আমরা পিতামাতার সাথে ভালো ব্যবহারের মাধ্যমে এবং আমাদের গুরুজনদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে আমরা ওনাদের সন্তুষ্ট অর্জন করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।